নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সকাল থেকেই খবরের শিরোনামে শহর কলকাতায় ইডির অভিযান। ৫-৬টি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি করছেন, মূলত রেশন দুর্নীতি এবং স্টক এক্সচেঞ্জ কেলেঙ্কারি। বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণের কথা মনে আছেন, যে ইডির আধিকারিকরা দরজায় এসেছেন সেটা বুঝতে পেরেই মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। তারপর সেই পুকুরের জল তুলে মেশিন নিয়ে, জেসিবি মেশিন আনিয়ে সে মোবাইল উদ্ধার করা হয়েছিল। বাগুইআটির এই ব্যবসায়ী কলিং বেলে ইডির অফিসাররা আগমনের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, দুটো মোবাইল। সেটা অবশ্য পাশের বাড়ির ছাদে পড়ে, সেখান থেকে উদ্ধার করা হয়। মানে শহর কলকাতায় প্রতিদিন না হলেও সপ্তাহে ২-৩ দিন এরকম এখন ইডির অভিযান কার্যত নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরাও খুব একটা এর মধ্যে বিশেষ কিছু লক্ষ্য করি না। কিন্তু আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের জমজমাট লড়াই। দেব প্রার্থী হচ্ছেন, এ নিয়ে তার সন্দেহের কিছু নেই। সব জল্পনা কল্পনার অবসান, অনেক জায়গায় দেয়াল লিখনও দেবের নামে শুরু হয়ে গিয়েছে। দেব সংসদে অধিবেশনের শেষ দিন, ১৭তম অধিবেশনের শেষ দিন একটা পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, আজকেই শেষ দিন বলে, বিদায় সংসদ ইত্যাদি ইত্যাদি। তখন আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে দেব এবার রাজনীতি থেকে দূরেই থাকবেন। কিন্তু তারপর কলকাতায় এসে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তখনই আমরা বুঝতে পারলাম যে দেব রাজনীতিতেই আছেন। তার ব্যাখ্যা, তিনি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়তে চায় না। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন, সেটা ঘোষণাও হয়ে গেছে। দেব এর আগে ইডি সিবিআই এর তলব পেয়েছিলেন। শুভেন্দুবাবু বলেছেন সংবাদ মাধ্যমের থেকে বাঁচতে নিজাম প্যালেসের পিছনের দরজা দিয়ে দেব ঢুকেছিলেন। শুভেন্দুবাবু ভবিষ্যৎবাণী করেছিলেন যে দেব ওই বৃহস্পতিবারই তার রাজনৈতিক জীবনে সংসদে শেষ, সেরকমই হয়েছিল। সেদিনই দেব এরকম আবেগমথিত পোস্ট করেছিলেন। যাই হোক, কিন্তু সে তো রাজনীতিতে ১ ঘন্টায় অনেক কিছু বদলে যায়। এখন প্রশ্ন হলো, দেব তার সিদ্ধান্ত বদলালেন কেন? শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ? না, দেব জানেন যে শাসক দলের বৃত্ত থেকে সরে দাঁড়ালে রাজ্যের বিভিন্ন মাল্টিপ্লেক্সে তার সিনেমা মুক্তির ক্ষেত্রে সমস্যা হবে। ২, টালিগঞ্জে স্টুডিও পাড়ার যে মাতব্বররা আছেন, অনেকে বলেন ২ ভাই চালান, সেখানে কাজ করতে গেলে দেব অসুবিধায় পড়বেন। টেকনিশিয়ানদের সঙ্গে সহযোগিতা পাবেন না। টেকনিশিয়ানরা সহযোগিতা করতে চাইলে ওই মাতব্বর ২ ভাই সহযোগিতা করতে দেবেন না। ইতিমধ্যেই বড় ভাইয়ের সঙ্গে দেবের মনোমালিন্যের খবর আমরা জানি। দেবের ছবি মুক্তির বিষয়ে বড় ভাই কোনো একটি সরকারি প্রেক্ষাগৃহে হস্তক্ষেপ করায় সেই ছবি মুক্তি পায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ ফেলতে পারেননি। যেটা তিনি বলছেন যে তিনি দিদির অনুরোধ ফেলতে পারেননি, কিন্তু আসল বিষয় এটাও যে শাসক দলের বৃত্ত থেকে সরে দাঁড়ালে দেবের ছবি তৈরি করতে এবং সেই ছবির মুক্তি নিয়ে অনেক সমস্যার হতো। আর মমতা অভিষেকও চাইছিলেন যে নির্বাচনের আগে দেব দল থেকে দূরে সরে গেলেন এই বার্তাটা ভালো পৌঁছবে না। তাই তাদের পক্ষেও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল দেবকে ধরে রাখার জন্য। মিমি চক্রবর্তী চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে যে তিনি নাকি অসম্মানিত হয়েছেন দলের কিছু নেতা কর্মীদের দ্বারা। প্রথম কথা, মিমির কন্ট্রিবিউশন কি সাংসদ হিসাবে? সংসদেও কবার গেছেন, কবার মুখ খুলেছেন, আর এলাকায় তাকে কতবার দেখা গেছে, প্রশ্নগুলো ওঠে। কিন্তু দেবের অনুরোধ মেনে শঙ্কর দলুইকে সরিয়ে রাধাকান্ত মাইতি, দেবরার বিধায়ক ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ঘাটালে।
এবার দেবের বিরুদ্ধে সম্ভবত হিরণ বা অন্য কেউ দাঁড়াতে পারেন, শোনা যাচ্ছে হিরণের, বিজেপি কাকে দাঁড় করাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু লড়াইটা দেবের বিরুদ্ধে হিরণ বা দেবের বিরুদ্ধে বিজেপির অন্য কোনো প্রার্থীর, সেটা তো আপাত দৃষ্টিতে। মূল লড়াইটা দেবের সঙ্গে শুভেন্দুর। কেন? শুভেন্দুকে ওখানে প্রার্থী হতে যাচ্ছেন না, শুভেন্দু প্রার্থী হবেন না। শুভেন্দু অমিত শাহকে বলেছেন যে কাঁথি, তমলুক, ঘাটাল, আরামবাগ এই 4টে আসন তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন, মানে পদ্ম ফুল ফোটাবেন। কাঁথি, তমলুক শুভেন্দুর প্রভাব অনস্বীকার্য, ঘাটালেও তার প্রভাব আছে, এবং আরামবাগে তৃণমূলও জানে ওখানে তৃণমূলের হার নিশ্চিত। কিন্তু ঘাটাল, এটা কিন্তু শুভেন্দুর কাছে প্রেস্টিজ ফাইট। যিনি প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, বকলমে শুভেন্দু বাবুকেই কিন্তু সমরে নামতে হবে। তাকে ঘাটালে পরিশ্রম করতে হবে, রিসোর্স দিয়ে সহায়তা করতে হবে, এবং একটা নির্বাচনের ম্যানেজমেন্টের যে ক্ষেত্রগুলো থাকে সেই ক্ষেত্রগুলোকে দেখভালের দায়িত্ব শুভেন্দু বাবুকে নিতে হবে। নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই। দেব না দাঁড়ালে লড়াইটা হয়তো সহজ হতো, কিন্তু দেব দাঁড়ানোর ফলে লড়াইটা কঠিন হলো, এটা অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী বললেন যে ঘাটার মাস্টার প্ল্যান তিনি করে দেবেন, তাহলে এত বছর ধরে কি করছিলেন? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এগুলো আসলে কি জানেন, এগুলো হচ্ছে প্রলোভন দেখানো। 1250 কোটি টাকা লাগবে, কোত্থেকে আসবে? টাকার সংস্থান। নির্বাচনের আগে লালিপপ ঝোলালেন সব। তিনি, আমার মাঝে মধ্যে মনে হয় যে দিল্লিতে যে সরকারটি আছে, মানে কেন্দ্রীয় সরকার, সেটা পশ্চিমবঙ্গের শত্রু। আমরা গর্বিত ভারতবাসী, আমরা গর্বিত বাঙালিও যেমন গর্বিত ভারতবাসী। কেন্দ্রীয় সরকারের প্রতি এই শত্রুতা মনোভাব নিয়ে সবসময় চলা, এটা রাজ্যের বিকাশের ক্ষতি করছে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করে এই সরকার। মতাদর্শগতভাবে কেন্দ্রে বিজেপি সরকারের বিরোধিতা বিজু জনতা দল করেন, নবীন বাবুও করেন, কিন্তু পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না। স্টালিনও করেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না। এমনকি পিনরাই বিজয়নও করেন, আরো কঠোরভাবে করেন, কিন্তু পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না, কলতলার ঝগড়ার মতো করে ঝগড়া করেন। ঠিক 45 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের এই পরিণতি হচ্ছে। 34 বছরের বাম শাসনে কেন্দ্র বিরোধী বঞ্চনা, কেন্দ্র বিরোধী জিহাদ শুনে আমরা অভ্যস্ত। কেন্দ্র টাকা দেয় না, বিমাতৃসুলভ আচরণ করে। ঠিক এই 12-13 বছরেও এই এক ছবি। যতদিন না পর্যন্ত আমরা ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে পারবো, ততদিন পর্যন্ত এই দুর্ভাগ্য থেকে আমাদের মুক্তি নেই। সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র দেয় না, কেন্দ্রের সঙ্গে ঝগড়া, পায়ে পা লাগিয়ে ঝগড়া। আর কতদিন বঙ্গবাসী এগুলো সহ্য করবে? তাই এই বিষয়গুলো থেকে এবার একটু পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা জরুরি। পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে রাজ্যের উন্নয়ন সাধিত হয় না। কারোর রাজনৈতিক উচ্চাশা পূরণ হতে পারে, কিন্তু রাজ্যের উন্নয়ন সাধিত হয় না দেশের সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে। কেউ 14 তলায় আরো 5 বছর থাকার ছাড়পত্র জোগাড় করতে পারেন, রাজ্য পিছিয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরামবাগের সভায় আরেকটি ভারী চমৎকার কথা বলেছেন, যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও নাকি সব দুর্নীতির খবর পেতেন নিয়োগে, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি, কারণ চাকরিটা খুব জরুরি। অর্থাৎ তিনি নাকি চাকরি দিতে চান বিকাশ বাবুদের মতো লোক, নাম করেননি বিকাশ বাবুর, মামলা করে চাকরি আটকাচ্ছেন। আচ্ছা, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন দুর্নীতির খবর তার কাছে থাকা সত্ত্বেও সেটাকে মুখ বুজে মেনে নিয়েছিলেন। এটাকে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া ছাড়া আর কি। তারপরে নিয়োগের দুর্নীতির খবর তার কাছে থাকতো তখন যখন তিনি রেলমন্ত্রী ছিলেন। অর্থাৎ অনেকে বঞ্চিত হয়েছে,
দুর্নীতির জন্য। প্রকৃত যাদের চাকরি পাওয়ার কথা তারা পাননি, অনৈতিক উপায় যারা অবলম্বন করেছিলেন তারা চাকরি পেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিয়েছিলেন, বললেন তো চাকরিগুলো হোক, আমি চাই। দেখুন, বিরোধী দল এই বিষয় নিয়ে যে রাস্তায় নেমেছে, তারা যে আদালতের দ্বারস্থ হচ্ছে, নিয়োগের বিষয়ের জটিলতা অচল অবস্থা নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু পরিস্থিতি এরকম হলো কেন? পরিস্থিতি তৈরি হওয়ার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। এত মামলা যে হলো তার দায় তো শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিতে হবে। তারা যে মেস করেছেন নিয়োগ করতে গিয়ে, তার দায়ভার বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে বইতে হচ্ছে। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দায়ভার এড়ানো যায় না। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেখানে অযোগ্য শিক্ষকরা আর যোগ্য শিক্ষকরা পাশাপাশি দাঁড়িয়ে ক্লাস নিতে পারেন না। মুখ্যমন্ত্রীর এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অযোগ্যদের চাকরিতে বহাল রাখার যে সিদ্ধান্ত, এটা একই সঙ্গে শিক্ষার যে মূল নীতি, সেই নীতির মূলেই আঘাত করে, কুঠারাঘাত। সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, এখানে শিক্ষা ব্যবস্থার আর কি অবশিষ্ট আছে? যেখানে শিক্ষকদের চাকরিটা হয় মাছের বাজারে নিলাম করার মতো করে, যেখানে হাজার দিনের উপর যোগ্য প্রার্থীরা রাজপথে বসে থাকেন, সেখানে সরস্বতীর আরাধনা সত্যি কি করা যায়? লক্ষ্মী এখানে চঞ্চলা, আমরা জানি, কিন্তু সরস্বতীর সাধনা আমরা করি বলে আমাদের একটা গর্ব ছিল, প্রচ্ছন্ন নয় প্রকাশ্য। সেই গর্বটাও ভেঙে চড়ে ধূলিসাৎ হয়ে গেছে। তাই সরস্বতী পুজো হ্যাঁ অভ্যেস মতো করবে, কিন্তু মন্ত্রাচ্চারণের সময় আমাদের তো মনে পড়বে যে 1000 দিনের উপর হয়ে গেল চাকরি চেয়ে ছেলেমেয়েগুলো কলকাতার রাজপথে বসে আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও অন্যান্য খবর পেতেন যে নিয়োগ বিষয়, মানে সোজা পথে না বাঁকা পথে অনেক সময় নিয়োগ হতো, তিনি সব জেনেও চুপ করেছিলেন। তার বক্তব্য চাকরিগুলো হওয়া জরুরি। চাকরিগুলো হওয়া তো জরুরি, কিন্তু মেধার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে মেধার ভিত্তিতে চাকরিগুলো হওয়া জরুরি। মাছের বাজারে নিলামে অংশ নিয়ে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের অন্তত শিক্ষকতার চাকরি করার কোনো যোগ্যতা নেই, অধিকারও নেই।